সবাইকে আবারও আমন্ত্রণ আয়ন টিভিতে সুস্থ থাকুন অনুষ্ঠান দেখার জন্য। আর সঙ্গে আছি আমি ডাক্তার রুবেল সাজিদ। দর্শক মণ্ডলী, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আমাদের ডায়াবেটিক রোগীদের জন্য কিভাবে পায়ের পরিচর্যা করতে হতে পারে। তো আমরা যে কথাগুলো বলছিলাম তার মধ্যে প্রথম যে শর্তগুলো ছিল সেটা হচ্ছে পা কিন্তু আমাদের যেভাবেই আমরা যা করি, পা কিন্তু আমাদের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। এটার পরিচর্যা আমাদেরকে কিন্তু করতে হবে। এটা কিন্তু মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমরা যেমন প্রতিদিন সকালে দাঁতের পরিচর্যা করি, দিনে 2 বার যেমন আমরা রাতে শুতে যাওয়ার আগেও যেমন ঘুমাতে যাওয়ার আগেও আমরা দাঁতের ব্রাশ করি, আমাদের কিন্তু এই 2 বেলাতে বা 3 বেলাতে যে কোনো সময় আপনাকে যখনই সময় পাবেন তখনই কিন্তু আপনার পায়ের পরিচর্যা বলতে বোঝাচ্ছি পায়ের টেক কেয়ার করা দরকার। পাটাকে একটু দেখা দরকার যে পা সব কিছু ঠিক আছে কিনা। আমি অনুষ্ঠানটার প্রথম দিকে যেমন কিছু ছবিতে আমি দেখিয়েছিলাম যে কী কী কারণে আপনাকে যেতে হতে পারে। প্রশ্ন ছিল এটা আমার দর্শকের কাছ থেকে যে আমরা কখন বুঝবো যে আমার এখন ডাক্তারের কাছে যাওয়া দরকার। তো আমি সেখানে মোটামুটি 8টা কারণ দেখিয়েছি। যে 8টা কারণ বলতে 8টা জিনিস যেটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি যে এগুলো হলে আপনাদেরকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো যে তাহলে আমাদের এই পায়ের পরিচর্যার জন্য আসলে আমরা ডেইলি বেসিসে আমরা কি করতে পারি। এখন এখানে প্রথম যেটা জিনিস আসে সেটা হচ্ছে কি যে আমাদের মানে সমাজে কিন্তু মেয়েরা কিছু না বললেও তাদের কিন্তু পায়ের পরিচর্যাটা কিন্তু সবসময় কিন্তু করে। এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ, কিন্তু আমাদের পুরুষরা কিন্তু করে না। তো সুতরাং পুরুষদের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি যে যখন মুখ হাত পা ধুচ্ছেন বা গোসল করছেন সুন্দর করে পাটাকে ধুয়ে ফেলা, এবং সেই সময়টাতে বা যখন আপনি গোসল করে ফিরলেন বা টয়লেট থেকে ফিরলেন, যখন আপনি কাপড় চোপড় পরে হয়তো অফিসে যাচ্ছেন, যত মোজা পরছেন, ওই সময়টা একটু খেয়াল করা, পায়ের দিকে খেয়াল করা যে পাটা সব কিছু ঠিক আছে কিনা। একটু বয়স হয়ে গেলে যেটা দরকার জানা, যে আসলে যে প্রবলেমগুলো বলছে যে কোনো প্রবলেম ক্রিয়েট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই না, কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট যাতে না হয় তার জন্য কিন্তু এই প্রিকশনগুলো কিন্তু আমরা করতে পারি। এবং মোজা পরার আগে পারতপক্ষে যদি একটু হালকা ময়েশ্চারাইজ করে নেওয়া যায় পায়ে, তাহলে পাটা আপনার কিন্তু সুন্দর থাকে। যেটা আমরা বলি ড্রাই স্কিন যেটা হয়, এই ড্রাই স্কিনটা যেন না থাকে। অনেকের ময়েশ্চারাইজিং ইউজ করলে পারে অনেকক্ষণ জুতো পরে থাকেন বলে তাদের এটাতে একটু অসুবিধা হয়, এটাও সত্যি কথা। সেক্ষেত্রে তারা তাদের মতো করে এটাকে চিন্তা করবেন। কিন্তু নর্মালি আমাদের যেটা হয় যে যেহেতু এই ইউরোপে যদি আমরা দেখি, আমাদের ঠান্ডার দেশে আমাদের কিন্তু পা খুব তাড়াতাড়ি কিন্তু একটু স্কিনটা খসখসে হয়ে যায়, তাই না? তো এই খসখসে ভাবটা থেকে যাতে না হয় এটুকুর জন্য আমরা কি করতে পারি, আমরা ময়েশ্চারাইজার ক্রিম কিন্তু আমরা ইউজ করতে পারি। 2 নম্বর যে জিনিসটা আসে যে আমাদের ওই ক্রিমটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পায়ের ফাঁকে ফাঁকে, আমাদের নখগুলোর ফাঁকে ফাঁকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এখানে কোনো শক্ত কিছু তৈরি হচ্ছে কিনা বা কোনো কিছু ঝামেলার মতো কোনো কিছু হচ্ছে যেটা, বা অনেক সময় দেখা যায় যে এসবের মধ্যে ব্যাকটেরিয়া জমে, ফাঙ্গাস জমে, এগুলো হচ্ছে কিনা এগুলো একটু খেয়াল করা লাগবে। হলে এগুলোর জন্য আপনার ডাক্তারের সাথে কথা বলবেন বা নার্সের সাথে কথা বলবেন, তাহলে হয়তো একটা ফাঙ্গাল ইনফেকশনের কোনো একটা ক্রিম দিয়ে দিল বা বলে দিল কীভাবে এটুকু আপনি উপায় পাবেন, এগুলো আপনি দেখে নিতে পারবেন। 3 নম্বর জিনিস যেটা আছে সেটা হচ্ছে এটা যদি আপনি 2 বেলা করেন, আপনি যখন বিকেলে অফিস থেকে আসার পরে আপনি যখন জুতো মুজো খুলছেন তখন যদি আপনি একবার চেক করে নেন তাহলে পরে আপনি কিন্তু দেখবেন সব ঠিক আছে। 4 নম্বর জিনিসের মধ্যে যে জিনিসটাকে বলি সেটা হচ্ছে কি ভেজা পায়ে মোজা পরে অনেকক্ষণ ধরে জুতো পরে থাকা যাবে না, থাকা যাবে না বলতে কি থাকবেন না। এটা ভালো, কিন্তু ওই চট করে অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমি মুসলিম হিসেবে যেটা আমি দেখি যে আমারও এটা হয় যে ওই নামাজ পড়তে গেলে নামাজ পড়ার জন্য অজু করতে হয় আমাদেরকে, তাই না? তো দেখা গেলো যে অজু করার পরে হয়তো এমনও গেছে যে আমি পাটা ঠিকমতো শুকানোর সময় পাইনি বা শুকাইতে পারিনি, আমাকে মোজাটা পরে আমাকে চলে যেতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে আপনাকে, একটু যাতে তাড়াতাড়ি পারতপক্ষে মোজাটা পরার আগে পাটাকে যতটুকু শুকিয়ে ফেলতে পারি এটা কিন্তু আপনাকে করে নিতে হবে। তা নাহলে পায়ের ফাঁকে ফাঁকে দেখবেন, আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখবেন একটা সময় পরে যদি ময়েশ্চারাইজার যদি বেশি থাকে, যদি ভেজা থাকে যদি, তাহলে পরে কিন্তু আপনার কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, ঠিক আছে? তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আপনার ওই পা যখন আপনি ভালো মতো এটা পরিষ্কার করে নিলেন বা করে, পাকে একটু খোলা হাওয়ায় রাখা।
বয়স হয়ে গেলে আমরা যেমন বলি, যারা এটা রেগুলার সময় পান না বা কিছু করতে, তাদেরকে কিন্তু অনেক সময় বলা হয় যে তোমরা পাকে পানির মধ্যে চুবিয়ে রাখবে অনেক, অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস বা 30 মিনিটস পা চুবিয়ে রাখবা। অনেকের বাসাতেই দেখবেন যে একটু বয়স্ক লোক থাকলে তারা কিন্তু পায়ের মানে পানি রেখে পা দিয়ে রাখে পানির মধ্যে, ঠিক আছে, একটু উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে রাখে, তার মধ্যে পাটা দিয়ে রাখে। অনেকে এটার মধ্যে বিভিন্ন মেডিসিন ইউজ করে, ইপসম সল্ট ইউজ করে বা কিছু ইউজ করে। হ্যাঁ, নর্মালি এটা কিছু কোনো দরকার নাই। যদি আপনি এটা আপনাকে ব্যবহার করার আগে আপনি অবশ্যই একজন আপনার ডাক্তারের সাথে হোক বা নার্সের সাথে হোক একটু পরামর্শ করে নেবেন, কারণ আপনার স্কিনের উপরে আপনার সব কিছুর উপরে ডিপেন্ড করবে আপনি কী ব্যবহার করবেন কী ব্যবহার করবেন না। 3 নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, যে হাঁটাচলা করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে পায়ের কোনো সেন্সেশনের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি বিরতির আগে কিন্তু বলেছি যে জুতোর ব্যাপারটা বলেছি, যে জুতোর কারণে কিন্তু মানুষের অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়, কিন্তু সেন্সেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো বা জুতো সারাদিন পরে আছেন, মোজা সারাদিন পরে, কিন্তু তারপরে দেখবেন যে অনেক সময় খেয়াল করে দেখবেন যে পায়ের হয়তো বা সেরকম সেন্সেশন পাচ্ছেন না, মনে হচ্ছে যে এদিকটা কেমন যেন একটু অবশ অবশ লাগে বা একটু কেমন লাগে, আমার পায়ের কালারটা মনে হচ্ছে স্কিনটা এই জায়গাটাতে একটু কেমন লাগছে। এইগুলো দেখলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে আপনি দেখা করবেন। তারপরে যে জিনিসটা আপনি নখ কাটার ব্যাপারে আমি কিন্তু বলেছি একবার, আবারও বলছি, নখ কাটার সময় নখ আমরা সবাই কিন্তু বাড়িতেই কাটি, তাই না? তো নখ যখন আমরা কাটি তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ভালো নেইল কাটার ইউজ করতে হবে পায়ের জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব বেশি করে কাটার দরকার নাই, আপনার ফ্রিকুয়েন্টলি কাটুন, যে হয়তো আপনি মনে করছেন যে প্রতি মাসে একবার কাটেন, আপনি দরকার পড়লে 20 দিন পরে কাটেন বা সেভাবে করে নেন, কিন্তু আপনি একটু একটু করে কাটবেন, যাতে এটা আপনার ওই ভেতরের দিকে কাটতে গিয়ে আপনার পায়ের কোনো স্কিনের কোনো ক্ষতি করতে না, আপনার আঙ্গুলগুলোর ফিঙ্গারগুলোর স্কিনের কোনো ক্ষতি করতে না। আপনি তো কাটার সময় বুঝলেন না, অনেক সময় দেখায় কাটার সময় বুঝলেন না, কিন্তু পরে দেখবেন যে আপনার কিন্তু ব্যথা করে এগুলোতে, তাই না? আমাদের একজন কলার আছে, আমি একটা কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমার নানি পাও ওলা ফাটা বেশি, নাম্বার 3 তে, এটার মাঝে আমি পাও কি তাহলে সলিউশন হই? আমি কথা বুঝতে পারিনি, আরেকবার বলবেন। পাও ফাটা আমার বেশি, খুব বেশি ফাটা, এটার জন্য কি করলে ভালো হবে? এটা ক্রিমে কিছু কাজ আসে না? আচ্ছা, আমি একটা জিনিস তাহলে জিজ্ঞেস করিনি, পা ফাটা, আপনার বয়স কত? 44। 44। আপনি কি কাজ করেন? স্ট্যান্ডিং জব করি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে এটা নিয়ে একটু, আপনাকে ডায়াবেটিস আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে থাকুন, আমি বলছি ওটা নিয়ে কথা, ঠিক আছে? জি, যাই হোক, এই যে আমাদেরকে যে দর্শক টেলিফোন করলেন তাকে ধন্যবাদ, যে তিনি একটা প্রশ্ন করেছেন পা ফাটা নিয়ে। এটা কিন্তু কমন প্রশ্ন, কিন্তু যে আমাদের পা ফাটে আমরা কি করতাম। তো এখন ব্যাপার হচ্ছে যে পা ফেটে গেলে আমাদের মেন যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা বলি ময়েশ্চারাইজ করা, যে আমি ক্রিম দেওয়া পায়ে বেশি করে, কিন্তু এটা ডিপেন্ড করে কিন্তু কে কী কাজ করছেন। যারা পানির মধ্যে কাজ করেন তাদের ক্ষেত্রে পায়ের ইয়াটা একরকম হয়, মানে পা ফাটলে তাদের ক্ষেত্রে একরকমের তাদেরকে দেখতে হয়। আর যারা মোটামুটি যেটাকে আমরা বলি খরা, যে বলি না জমিতে খরা হলে যেরকম জমি ফেটে যায়, মানে পানির অভাব, পা ফাটা মানে হচ্ছে আপনার ওই জায়গাতে পানির অভাব, লিকুইডের অভাব, তাই তো? এটা নর্মাল জিনিস কিন্তু এটা। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ময়েশ্চারাইজিং ক্রিমগুলো কিন্তু ইউজ করতে হবে। যেমন নর্মালি আমরা যদি পায়ের কোনো অন্য প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা কিন্তু মোটামুটিভাবে বলি ভ্যাসলিন ইউজ করতে। আপনি দেখবেন যে যেমন বলে না যে কিছু কিছু ক্ষেত্রে উপরে স্কিনে বলা হয় যে এটা ইউজ করে, কিন্তু বা অমুক ভ্যাসলিন ইউজ করো, বা বলে নিভিয়া ইউজ করে, ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এরকম দেখে আসি। এক্ষেত্রে কিন্তু আপনাকে পায়ের ক্ষেত্রে কিন্তু ভ্যাসলিনটা কিন্তু খুব উপকারী, আপনারা ভ্যাসলিন ইউজ করবেন। আমার খেয়াল আছে যে আমাকে একজনকে দেখতাম সে তেল ইউজ করতো, কিন্তু তেলটা ইউজ করাটা খারাপ না, কিন্তু তেলের ক্ষেত্রে যে অসুবিধাটা একটু দেখেছি আমরা যেটা আর কি, সেটা হচ্ছে যে এটা না টান দেয় স্কিনটাকে, ঠিক আছে? তো এটা হয়তো বা উপরের দিকের জন্য অত ভালো, কিন্তু নিচে পায়ের গোড়ালি বা পায়ের এগুলোর জন্য কিন্তু তেলটা কিন্তু এতটা ভালো জিনিস না। এর জন্য ভ্যাসলিনটাকে অনেকে ইউজ করতে পারে, তবে যদি আপনি ময়েশ্চারাইজ ক্রিম যদি ইউজ করতে পারেন তাহলে ভালো। যিনি দর্শক
যে দর্শক রিং করেছিলেন তাকে আমি বলবো যে আপনি যদি একটু ফার্মাসিতে গিয়ে বলেন যে আমি আমার পায়ের জন্য কোনো ক্রিম চাই, তাহলে তাদের কাছে অনেক ব্র্যান্ডের অনেক ভালো ভালো ক্রিম আছে, তারা আপনার পায়ের জন্য ভালো একটা ক্রিম দেখে আপনাকে কিন্তু ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? আচ্ছা, আমার আর একটা কল আছে, আমি একটা কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি তোর প্রোগ্রাম খুব ভালো, খুব সুন্দর লাগে। এরকম প্রোগ্রাম আমরা সব সময় দেখি। আমি একজন আপনি তোর টিভির রেগুলার কাস্টমার। আচ্ছা, আমি আর একটা এক্সপিরিয়েন্স আছে পাওয়ার তোলার সময়, আমি হইতে পারবো না প্লিজ? আপনার সময় কিন্তু খুব কম, আপনাকে ওকে। আমি আজ থেকে ধরলেও 20 বছর আগে আমি একটা জিনিস পরীক্ষা করতে গেছি। ওই যে ফর্মুরা ফাটে, আমার তো জুতা ফেন দিলে, কিন্তু একটা জিনিস আমরা ফোটার বাজার ফর্মুরা ফাটা, দয়া করিয়া কাইন্ডলি 1 ঘন্টা ফা বিজয়া দিন বইন তাহলে দেখা যায় ফাওয়ার মুরাটা একবারে নরম হয়ে গেছে। এরপরে একটা বুতা সাক্ষ্য দিয়া আস্তে আস্তে গোসা মারুন, দেখবা যে এত খাসরা বারোর বা ফাওয়ার মুরা একবারে নরম হয়ে যাব গিয়ে। আরো যে খাসরা বাসরা আছে, হ্যাঁ একদম সত্যি কথা, এগুলোই আমি এখন বলছি। জি, দয়া করে আপনার এই যে একটু আগে একজন মহিলা ফোন হসলা কি, আমি তাদের একটা অ্যাডভাইস আর কি 1 ঘন্টা বইন জন্য ফাওয়ার মুরা পানিত ভিজাইয়া এরপর নরম হয়ে গেছে। এরপরে আপনার একটা বুতা সাক্ষ্য দিয়ে আপনি আস্তে 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 দেবা আপনার ফাওয়ার ভালো হয়ে যাব। আর আপনার একটা অ্যাডভাইস আছে স্যান্ডেল ফিনদিন যদি তখন আবার এটা বলে দিব, আর যদি আপনার জুতা ফিনতেন প্রায় সময়, তাহলে এই ফাওয়ার মুরাটা ফাটতো না, আর এবারে ক্লিন হয়ে যাব, এত তলা লাখান ক্লিন হইব। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো যে কথাটাগুলো উনি বলছিলেন, আসলে দর্শক যে কথাটা বলছিলেন এটা একদম সত্যি কথা, যে একটা ফাইল ইউজ করার কথা, যে আপনি পা যারা ভিজে রাখেন, যাদের পা বেশি ফাটে তাদেরকে যেমন আগে ক্রিম ইউজ করে দেখবেন, কারণ এখানে পা ফাটাটা দুটো জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করে। আমি বলেছি যে অনেক সময় দেখা যায় যে কাজের উপর ডিপেন্ড করে, আপনি কোথায় কাজ করছেন, কিভাবে কাজ করছেন। 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু যে জিনিসটা আমি আপনাকে বলি, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু স্যান্ডেল ইউজ করি। জুতো এবং স্যান্ডেল দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? আমরা স্যান্ডেলও কিন্তু ইউজ করি পায়ে, তাই না? যারা স্যান্ডেল ইউজ করেন বেশি সময় তাদের কিন্তু পায়ের তলাতে দেখবেন, তলুনিতে এই জায়গাগুলো ফাটে, সাইডগুলো ফাটে, যেটার কথা দর্শক বলছিলেন, এই কোনাগুলো কিন্তু ফাটে পায়ের তলার। তো এই ক্ষেত্রে আপনাকে ক্রিম দিতে হবে, এটার কোনো মাফ নাই, এটা সত্যি কথা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি পাটাকে ভিজিয়ে রাখার পরে ওই যেটা বললাম, যে আপনি যদি ইয়াতে যান, ফার্মাসিতে যান, তাদেরকে বললে তারা আপনাকে কী করে বলে দেবে, একটা ফাইল পাওয়া যায় যে হালকা করে ঘষার জন্য। একবারে জোরে জোরে ঘষা দিয়ে আবার স্কিনে কোনো প্রবলেম ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? হালকা একটু ফাইল দিবে, যেটা দিয়ে আপনাকে হালকা করে ঘষে ওটাকে একটু নরম করে ফেলতে হবে। তারপরে আপনি একটু ময়েশ্চারাইজ ক্রিম দিয়ে রেখে দিবেন রাতের বেলাতে, দেখবেন যে এটা আস্তে আস্তে নরম হয়ে গেছে, এটা আস্তে আস্তে চলে যাবে। এরকম প্রবলেম কিন্তু আমাদের অহরহ কিন্তু হয়। এটার প্রবলেমটাও যে ওইটাই বললাম না, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, দাঁত সব ভেঙে গেলে খাইতে যখন ঠিক মতো পারি না, তখন আমাদের মনে হয় যে আহারে কী করছি। পাটাও কিন্তু এরকম, আজকে পায়ে আপনার প্রবলেম নেই, আপনি ছুটোছুটি করে বেড়াচ্ছেন, আজকে সব কিছুই করতেছেন পা দিয়ে, কালকে যদি আপনার পায়ের কোনো প্রবলেম হয়ে যায়, আপনি ঠিকমতো হাঁটাচলা করতে না পারেন, তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন, ঠিক না? তো যাক, আমরা আরেকটা কলার আছিলাম, কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন জাভেদ সাহেব? জি, আলহামদুলিল্লাহ। আমি সোহেল আহমদ চৌধুরী বলছি, বার্মিংহাম থেকে। আপনি ভালো আছেন? জি, আছি, ভালো আছি। আপনার কথা ঠিক শুনতে পাচ্ছেন, একটু জোরে বলবেন মাইক্রোফোনটা সামনে নিয়ে। হ্যালো, জি বলেন। হ্যাঁ বলতেছি, আমার ডায়াবেটিস প্রায় 12 বছর থেকে ডায়াবেটিস। জি। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। আমার ডায়াবেটিস প্রায় 12 বছর থেকে। আমার ডায়াবেটিস 12 বছর থেকে, অতদিন আমার কন্ট্রোল আছে। লাস্ট উইক আমি ব্লাড টেস্ট করেছি, ওখানটা 57 হয়ে গেছে। আগে আছে 53, 52, এখন 57 হয়ে গেছে। রোজা মাসও আর কুরবানির দিতে কিছু মিঠা মোটা খাই দিচ্ছি, আমি লাগি মনে হয় বাড়ি গেছে না। তখন তো আমি এক্সারসাইজ ঘরে হানি কন্ট্রোল করছি আর আমি বেনানা একটু বেশি খাই, তখন আর কিটা করতাম ডায়েটও লাগে। আচ্ছা, আমি বলছি ওটা নিয়ে কথা, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে প্রস্তুত করার জন্য, এটা নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু পা নিয়ে আজকে কথা বলছি, আমি পায়ের মধ্যেই থাকতে চাচ্ছিলাম, তবুও উনি একটু যেহেতু সেটার বাইরে কথা বলেছেন, কিন্তু ডায়াবেটিকের পেশেন্ট হিসেবে উনি কথা বলেছেন, আমি তার উত্তরটাও আমি দিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানটা শেষ হওয়ার আগে।
যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে তার ডায়াবেটিসের যে পরিমাণটা আমি আমার গত অনুষ্ঠান বা পূর্ববর্তী যারা দেখেছেন তাদেরকে আমি কিন্তু সুন্দর করে বলেছিলাম যে কোন সময় আমরা একটা রুগীকে বলি যে এই রুগীটা ডায়াবেটিক বা এই রুগীটা প্রি ডায়াবেটিক বা এই রুগীটা ডায়াবেটিক নাই। সেটা যেমন বলেছিলাম আমরা হিমোগ্লোবিন A1C বলে একটা এনজাইমের টেস্ট করা হয়, যেটা প্রতি 3 মাসে আপনার ডাক্তার করে এবং করার পরে সেখানে একটা রিপোর্ট দেখে, যেমন উনি বললেন 57, ঠিক আছে, মিলিমোল এটা কিন্তু। তো এই যে 57 যেটার কথা উনি যেটা বললেন যে এখানে এইটা আমার হয়েছে 57 হয়েছে, এটা তো নর্মালি থাকার কথা 42, 41 বা 40 কাছাকাছি বা 40 নিচে, তাই না? তো এখন কথা হচ্ছে যে উনার 57 মানে কিন্তু উনার অনেক বেড়েছে, এটা ঠিক কিনা ডায়াবেটিসটা। তো এরকম যে উনার হয়েছে বা এটার কারণে উনি আরও কত কিছু করতে পারবে বা কী করতে পারবে, এখানে ব্যাপার হচ্ছে কি যে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করা লাগবে। তবে আপনি বললেন আপনি কলা মনে হয় বেশি খান, কারণ মিষ্টি ফল আপনাকে তাহলে খাওয়াটা, আপনি তো বুঝতেই পারছেন যে এই মিষ্টি ফলগুলো আপনার শরীরে মিষ্টির যে শর্করার পরিমাণটা বা সুগারের পরিমাণটাকে ধরে রাখছে। তো এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আমি যে আমার যদি পূর্ববর্তী অনুষ্ঠানগুলো আপনারা একটু যদি আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে দেখেন, আমাদের সুস্থ থাকুন, আমি কিন্তু একদিন খাদ্য নিয়ে কথা বলতে লেগে বলেছিলাম যে কিছু ফল আছে যেগুলো আমাদের ডায়াবেটিস কিন্তু বাড়িয়ে দেয়, এগুলো ফল আমাদের একটু কম খেতে হবে, এগুলো একটু অ্যাভয়েড করা লাগবে, ঠিক আছে? তো এই ধরনের মধ্যে কলা কিন্তু একটা, কলা খাওয়া খুব ভালো, হ্যাঁ, এই কলার অনেক উপকারিতা আছে, কিন্তু যদি এই বেশি পাকা কলাটা যদি আপনার দেহে ডায়াবেটিসের রোগীদের যদি ব্লাড গ্লুকোজ লেভেল যদি বাড়িয়ে দেয় কমে বা এটাকে যদি কমাতে সাহায্য না করে, তাহলে এটাকেও আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে বা আপনাকে কমিয়ে দিতে হবে। যে আপনি হয়তো বা ছোটো একটু কলা খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, আপনি একটা অংশ খান, আপনাকে মানা করছে না কেউ, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি এরকম যদি হয় তখন কিন্তু আপনাকে জানতে হবে তারপরে আবার যে আপনার ডাক্তার আপনাকে কী ডোজারিং দিয়েছেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আপনার। তাহলে হয়তো এমনও তো হতে পারে যে কলার জন্য কিছু হচ্ছে না, এটা আসলে আপনার শরীরের যেটা আমরা বলি যে কারণে মানুষকে ওষুধ দেওয়া হয় বা ইনসুলিন দেওয়া হয়, যে শরীরের ওই প্রতিরোধের ক্ষমতা, মানে সেই ইনসুলিনের শরীরের যে উৎপাদন ক্ষমতা এটা কমে যায়, এটা আপনার অন্য কারণেও হতে পারে। আপনি যেমন মনে করছেন হয়তো এটা কলার জন্য, যে কলা খাচ্ছি তাই হচ্ছে, হ্যাঁ, নট নেসেসারিলি যে সেটার জন্যই হচ্ছে। এটা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে তারা একটু টেস্ট করার পরে ওনারা এটা বলতে পারবে আসলে কেন হচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা আপনি যে ওষুধটা খান বা যেটা নেন সেইটার ডোজটাকে কিন্তু কমাতে বাড়াতে কিন্তু আপনাকে হবে। এই জন্য আপনি অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে জিপির সঙ্গে আলাপ করবেন। আপনার জিপি আপনার সমস্ত রিপোর্ট দেখে আপনার সাথে কথা বলে সব কিছু বুঝে নেওয়ার পরে তিনি আপনাকে বলতে পারবে যে আসলে আপনার ওষুধটা কতটুকু বাড়ানো দরকার আছে কিনা বা কমানো দরকার আছে কিনা বা আপনার আর কিছু করণীয় আছে কিনা। তবে আমি আমার অনুষ্ঠানে সবসময় বলি, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক রাখলে এটা আপনার ব্লাড সুগারটা এত বেশি থাকার কথা না। আপনি যদি জিমে যান, খেলাধুলা করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার এই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলে থাকে তাদের ডায়াবেটিসটা। আমাদের আরেকজন কলার আছেন, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আমার বয়স প্রায় 79 to 80। জি, তো আমার একটা হার্ট বাইপাস অপারেশন হয়েছিল 1995-এ। আদারওয়াইজ গ্রাফট গুলো এখনো ভালো আছে, যেটা আমার লাস্ট জিওগ্রাফিতে বলেছে ডাক্তার। জি, আমার মাঝে মাঝে কতগুলো সিমটম হয়, আমি যদিও জিপির সাথে আলাপ করেছিলাম। আমাকে গ্যাস্ট্রাইটিস হয়েছিল প্রায় 1 বছর আগে। তো আমার কি ধরনের, আমাকে বলেছিল যেমন অরেঞ্জ, সাইট্রাস টাইপ অফ ফুড এগুলো খেতে মানা করেছে আমাকে। তো এই সাইট্রাসের ওই যে অরেঞ্জ ছাড়া আর কি কি হতে পারে, যেমন আমি গ্রেপ খাই, অ্যাপেল খাই, এগুলো ঠিক আছে কিনা? না অবশ্যই। আপনার কি ডায়াবেটিসও আছে? না, আমার ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ। আপনার ডায়াবেটিস নাই ইনশাআল্লাহ। কারণ আপনি কি এগুলো খেলে কি কোনো প্রবলেম মনে করছেন আপনার? একদিন আমি রাতের বেলা খুব মিষ্টি অরেঞ্জ এনেছিল আমার ওয়াইফ, তা আমি খাওয়ার পরে একটু লেট হয়ে গেছিল 9:30। তারপরের দিন থেকে রাত থেকে আমার পেট ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, তো আমি ঠিক করতে পারি না এটার জন্য হয়, অথবা আমি কনস্টিপেশনের জন্য ল্যাক্সিডো অরেঞ্জ ওই পাউডার খান, ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার বুঝছি। জি,
তো এটা আরেকটা হচ্ছে আমার বিকালবেলা আমি একটু হাঁটার অভ্যাস আছে আমার। জি। তো রিসেন্টলি আমার খুব টায়ার্ড লাগে। লাস্ট আমার মনে হয় মাস 2 থেকে মোস্টলি মর্নিং সেশনে, আর তাছাড়া মাঝে মাঝে হাঁটতে গেলে এত টায়ার্ড লাগে যেটা আমার মনে হয় আনইউজুয়াল আর কি। তো এমনি কি মানে কত কিরকম টায়ার্ড লাগে যে মনে হয় যে আমি আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে নাকি মানে মনে হয় যে একটু মনে হচ্ছে পায়ে একটু জোর কম আর টায়ার্ড হয়ে আসছি। এখন হয়তো গরম, যেমন গতকাল পরশু হাঁটতে গেছি, ইউজুয়ালি আই ক্যান ওয়াক আপ টু 30 মিনিট, ভেরি গুড, কিন্তু এখন আমি 10-12 মিনিটের পরে টায়ার্ড হয়ে যাই। তখন একটু রেস্ট নেন নিয়ে আবার হাঁটেন, এরকম করেন তাই তো? তখন আমি আই গেভ আপ 15 মিনিটের পরে। জি, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার উত্তরগুলো দিচ্ছি, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। আর যদি আমি শেষ করতে না পারি, যেটা আমার সময় খুব কম, তাহলে আমি নেক্সট অনুষ্ঠানে আপনার এটা নিয়ে একটু কথা বলবো আবার। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাও দর্শক মণ্ডলী, আমরা ফুড নিয়ে আজকে কথা বলবো বলে এসেছিলাম, আমি ডায়াবেটিক ফুড নিয়ে কথা বলবো। তারপরে অনেকগুলো প্রশ্ন চলে এসছে, তবে আমি যে দর্শক একটু আগে রিং দিয়েছিলেন তার কাছে একটু জেনারেলি আমি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি, উনার এজ উনি বলেছেন 79, তার মানে কিন্তু অনেক ওনার কিন্তু বয়স কিন্তু অনেক হয়েছে। যখনই একটা বয়স হয়ে যায় তখন কিন্তু মানুষের শরীরের ওই ধারণ ক্ষমতাটা কিন্তু একদিনে তো কমে না, অনেক আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, এটা শরীরের অন্যান্য কন্ডিশনের জন্য কিন্তু হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে বা হাঁটাচলা করেন, বয়স যদি 70+ হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আমরা এমনি বলি, আপনি যতই হাঁটতে পারেন তাদেরকে এমনি কিন্তু আমরা বলি হাঁটাচলা করবেন, কিন্তু যখনই মনে হবে একটু টায়ার্ড হচ্ছেন বা কিছু হচ্ছে তখন একটু রেস্ট নিয়ে নেবেন, তারপর দেখবেন যে আপনি হাঁটতে পারছেন কি না। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে লোডিংটা কিন্তু আপনার ইয়াং বয়সের মতো আপনার নাই শরীরের, সুতরাং এই লোডিংটা কমানো বাড়ানোর ব্যাপারটা এটাকে আপনাকে ঠিক করতে হবে যে কতটুকু সহ্য করতে পারছেন, কতটুকু সহ্য করতে পারছেন না। আর ফল এবং খাওয়া নিয়ে যেগুলো আপনি বললেন, আমার কাছে মনে হয় যে পেটের যে কথাটা বলতে, এটা আপনাকে আপনার ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে হবে, আপনার জিপির সাথে একটু কথা বলে নিন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি যে ওই আপনি তো ল্যাক্সেটিভ খান বোধ হয়, আপনার ডাক্তার আপনাকে ল্যাক্সেটিভ দিয়েছে, সেটার কারণে অনেক সময় একটু বদহজমের জন্য এটা হয়ে থাকে। এটা আমাদের একটা নর্মাল একটা জিনিস, যেটা আমরা অনেক হাবিজাবি জিনিস খাই আমরা ভারতীয়রা বা বাঙালিরা, এটা জানেনই আপনি। তো ঠিক আছে, আমার আরেকটা কলার আছে, আমি কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি একটু আগে বলছিলাম ওই যে ডায়াবেটিস, আমার কলা খাই বেশি। জি। আমার তো লাস্ট 6 মাস আগে আমার ডায়াবেটিস ছিল 53-তে। জি। আমার তো লাস্ট 10 বছর থেকে আমি কোনো ওষুধ হয় না ডায়াবেটিসের, আমার তো ডায়াবেটিস কন্ট্রোল থাকে 52-53 ওলা থাকে। এবার গেছে কি 57ও। তা আপনি 57 হলে এখন ওষুধ খান না? কন্ট্রোল করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিচ্ছি। এখানে যেমন আমি এই দর্শক যিনি রিং দিলেন এখন তাকে আমি যেটা বলি, আপনার ডায়াবেটিস আপনি বলতেছেন 57, তো যে 57 যদি আপনার যদি হয়ে থাকে হিমোগ্লোবিন A1C, আপনার কিন্তু ওষুধ খান না বলছেন, এটা আমি জানি না, আপনার ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করতে হবে আপনাকে, কারণ 57 হলে কিন্তু আপনার ওষুধ খাওয়া উচিত। ঠিক আছে, এটা 57 হলে ওষুধ খাওয়া উচিত। তবে আপনার ডাক্তারের সঙ্গে কথা বললে পারে আপনার ডাক্তার আপনার কন্ডিশন দেখে আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে আপনাকে এই ডিসিশনটা দিতে পারবে। ঠিক আছে, আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। আর আপনি কোথা থেকে জানলেন 57, আমি এই রিপোর্টটা পেলেন, এটা আপনার কাছে জানা হলো না। যদি এটা আপনার ডাক্তার বলছে, এটা আপনাকে জিপি বলছে, ঠিক আছে, তাহলে আপনার জিপি যদি আপনাকে 57 বলে থাকে তাহলে তো উনার আপনাকে ডায়াবেটিকের ওষুধ দেওয়ার কথা, দেয়নি কোনো ওষুধ? না, উনি বলছে যে আমি যে আগে 53-তে ছিল, আমি 3 মাস ডায়েট কন্ট্রোল করে যদি ব্যাক টু নরমাল হয় তো ঠিক আছে, নাইলে ওষুধ দিবে। আচ্ছা, তার মানে তিনি আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরে আছে, বুঝছেন তো? যেহেতু উনি আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে আছেন, সুতরাং আপনার নতুন করে কিছু করার দরকার নাই। আপনাকে যেটা আমি বললাম যে আমি যেমন বলি যে ফ্রুটস বেশি করে খাও, দিনে যত বেশি ফ্রুটস খাওয়া যায় ভেজিটেবল খুব ভালো, কিন্তু ফ্রুটসের ক্ষেত্রে কিন্তু যেটা আমি বললাম যে আপনি যেমন মিষ্টি জাতীয় ফ্রুটসগুলো, অরেঞ্জ, তারপরে ধরেন যে কলা, মিষ্টি কলা, এইগুলো একটু অ্যাভয়েড করাটা একটু ভালো। খাবেন না তা না, কিন্তু একটু অ্যাভয়েড করাটা ভালো। আমরা এগুলো খুব পছন্দ করি, কিন্তু এগুলো একটু অ্যাভয়েড কিন্তু করতে হবে, কারণ ডায়াবেটিক যাদের বা প্রি ডায়াবেটিক যাদের, যেসব রোগী যাদের থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো ফল কিন্তু ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে রাখতে সহায়তা করে। আমি আশা করব আপনি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার ডাক্তার অবশ্যই, আপনার জিপি আপনার
একটা শিডিউলের মধ্যে আছে যে আপনাকে কখন ওষুধ দিবে, কতটুকু পরীক্ষা নিরীক্ষা করবেন। তো তিনি তারপরে দেখবেন আপনি যদি এটা যদি না কমে, আপনাকে যেগুলো বলেছে সেগুলো যদি আপনি না করেন, তাহলে পরে তো এটা একই লেভেল থেকে যায়। আপনি যেগুলো সব যদি তার কথা মানেন, তাহলে দেখবেন যে সে তারপরে রিপোর্টটা দেখবে যে কি আছে। যদি সেটার পরে যদি সে মনে করে যে আপনার ডায়াবেটিকটা আসলে আপনার হয়ে গেছে, তাহলে আপনাকে হয়তো বা ওষুধ দিবেন বা অন্য কোনো একটা ব্যবস্থা আপনাকে নিতে বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন। তো দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনেকের অনেক প্রশ্নের উত্তর, আমাদের যারা দর্শকরা যাদের আজকে টেলিফোন করেছেন, আমি হয়তো বা সবার প্রশ্নের উত্তর আমি সব কিছু দিইনি, কিন্তু আমি এগুলো নোট করে রেখেছি। আমি পরবর্তী অনুষ্ঠানে যখন আমি কথা বলবো, যেহেতু আজকে আমাদের সময় শেষ, তখন আমি আপনাদের এগুলো নিয়ে আবারও আলোচনা করব। তবে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমার পূর্ববর্তী অনুষ্ঠানগুলোতে কিন্তু আছে। আপনারা যদি আমার পূর্ববর্তী অনুষ্ঠানগুলো আমাদের আয়ন টিভির ফেসবুক পেজ বা ইউটিউব পেজ থেকে দেখে নেন, তাহলে আপনারা সেখানে উত্তর পাবেন। তারপরেও আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info@iontv.net। আপনারা শুধু লিখে দেবেন সাবজেক্টের ওখানে হচ্ছে সুস্থ থাকুন, তাহলে আমি বুঝে নেব যে আপনাদের প্রশ্নটা কী আছে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট উইকে। ভালো থাকবেন সবাই। অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।